এখন আমরা দেখব গ্লাইকোলাইসিসে কতগুলো এটিপি উৎপন্ন হয়, এনএডিপিএস উৎপন্ন হয় এবং এগুলা গণনাগুলো কিভাবে করতে হয়, সবাত এবং অবাত শ্বসনের ক্ষেত্রে এই পুরো ব্যাপারটা কিভাবে চেঞ্জ হয় আমরা এটা দেখব। ওকে, সো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো অবাত শ্বসন দেখব। অবাত শ্বসন একটু ভালো করে খেয়াল করেন, অ্যানারোবিকের কথা বলছি আমি। অবাত শ্বসন, অবাত শ্বসনে কি ঘটে? গ্লুকোজ আছে, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, মানুষের ক্ষেত্রে আমরা ধরি পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড, শেষ। ওকে, এই ব্যাপারটা হয়। তো এখন আমরা দেখব যে গ্লুকোজ থেকে যে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, দিস ইজ কল্ড গ্লাইকোলাইসিস। এবং পাইরুভিক অ্যাসিড থেকে যে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, দিস ইজ কল্ড পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। তো পুরো ব্যাপারটাই ঘটে সাইটোপ্লাজমে। কোথায় ঘটে? সাইটোপ্লাজমে। তো আমরা যেহেতু গ্লাইকোলাইসিস ধাপটা পড়ে আসলাম, তাহলে আমরা গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরিতে কি পাচ্ছি এটা একটু দেখব, দেন আমরা এটা নিয়ে কথা বলবো। ওকে, দেখেন এই পুরো প্রক্রিয়াতে এই ধাপটাতে সব সিঙ্গেল অণু, বাট যখন এখান থেকে শুরু হয় একটা একটা করে হওয়ার কথা ছিল, কিন্তু এই ভদ্রলোক এইটাতে ট্রান্সফার হয়। কারণ অলরেডি একটা আছে, ও যদি আসে দুইটা, পরবর্তীতে সব দুইটা করে। ওকে, তো আমরা একটু দেখি যে এই সাইটোপ্লাজমে এই গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড যে উৎপন্ন হয়েছে, কি কি উৎপন্ন হচ্ছে আমরা দেখবো এটা সবার আগে। দেখেন এখানে এক অণু এটিপি খরচ হয়েছে, তাহলে প্রথমে আমরা দেখি এটিপি একটা। এই যে দেখেন এখানে আরেকটা এটিপি খরচ হয়েছে, তাই না? এই যে এটিপি এসে এটিপি হয়ে গেল এটিপি, সো খরচ। এবার দেখেন এদিকে একটু আসি আমরা। এই যে দেখেন এগুলো সব দুইটা করে, তার মানে এটা দুইটা আসলো, দুইটা এনে ডিএস2 উৎপন্ন হবে, দুইটা করে। তাহলে এখানে দুইটা এডিপি লাগবে, এটিপি হবে দুইটা। এখানেও দুইটা এডিপি লাগবে, এটিপি হবে দুইটা। মানে সব দুই দ্বারা গুণ দেবো আমরা। তাহলে আমরা এখন এই জায়গাটা দেখি এখানে কি কি ঘটছে। এই যে দেখেন এখানে দুইটা এটিপি, এই যে দেখেন এখানে দুইটা এটিপি, তার মানে 2 এটিপি, এদিকে দুইটা এটিপি, 4 এটিপি, 4টা এটিপি কি হলো? তৈরি হলো। আর কি হয়েছে এখানে? এই যে NADH2 এটা উৎপন্ন হয়েছে, তাই না? তাহলে আমরা এখানে দিয়েছে 2NADH2 বা NADH, এটা হচ্ছে তৈরি। অনলি গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে আমরা দেখলাম। তো এখন যদি আপনাকে জিজ্ঞেস করে যে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড বা গ্লাইকোলাইসিসে কয়টা এটিপি উৎপন্ন হয়, অ্যাকচুয়ালি কিন্তু 4টা এটিপি উৎপন্ন হচ্ছে। খুব সহজ সাধারণ উত্তর হলো 4টা এটিপি উৎপন্ন হয়, তাই না? এরপরের প্রশ্ন হচ্ছে যে এখানে প্রশ্নটা কিন্তু এটিপি নট, কিন্তু এটা NADPH2, সো প্রশ্নটা হচ্ছে এটিপি। যদি জিজ্ঞেস করেন নেট এটিপি কয়টা উৎপন্ন হচ্ছে, তখন কিন্তু আপনার উত্তর হচ্ছে প্লাস মাইনাস করতে হবে এটিপি পার্টকে। এখানে ছিল দুইটা, এখানে হচ্ছে 4টা, তাহলে দুইটা মাইনাস গেছে, তাহলে টোটাল কয়টা থাকে? 2 এটিপি। তার মানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় বেসিক্যালি নেট এটিপি হলো 2টা। ওকে, কারণ 2টা খরচ, উৎপন্ন হচ্ছে 4টা, তাহলে নেট বা হিসাব নিকাশ করে আমরা 2টা এটিপি পাবো। এটা কিন্তু সহি আনসার। কারণ অনেকে করে কি যে এখান থেকে যেহেতু আমরা 3 3 6টা এটিপি পাই, তাহলে 6টার সাথে 2টা অ্যাড করে 8টা এটিপির কথা বলে, এটা একদমই ঠিক না। কারণ আমরা জানি না এই ধাপটা পরবর্তীতে সবাত শ্বসনের দিকেই যাচ্ছে নাকি অবাত শ্বসনের দিকে যাচ্ছে, আমরা জানি না এটা, যে এরপরে এরা পাইরুভিক অ্যাসিডগুলা মাইটোকন্ড্রিয়ায় যাবে নাকি পাইরুভিক অ্যাসিডটা এখান থেকে অসম্পূর্ণ জারণ হয়ে ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে, আমরা জানি না। সো আনসার কিন্তু এটা, নেট এটিপি হচ্ছে 2টা এটিপি। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা পরের ধাপগুলো পড়লে তখন আমরা এই সবাত শ্বসন নিয়ে আলোচনা করব, সবাত শ্বসনে কি হচ্ছে না হচ্ছে। কিন্তু এখন আমরা একটু অবাত শ্বসন নিয়ে আলোচনা করি, কারণ এই বিক্রিয়াটা ঘটার পর যদি অবাত শ্বসন হয়, মানে মাইটোকন্ড্রিয়া কোষের মধ্যে নাই, অক্সিজেনের ঘাটতি, তখন এটা তো অবাত শ্বসনের দিকে যাবে। তার মানে এই যে পাইরুভিক অ্যাসিডটা পেলাম আমরা, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে, তার মানে এখানে একটা ধাপ আছে। তো এই যে এটা যে উৎপন্ন হইলো, এটার আসলে ভবিষ্যৎ পরিণতি কি, এটা আমরা একটু দেখবো। প্রিয় স্টুডেন্ট, এই ধাপটাতে কোনো এটিপি উৎপন্ন হয় না,
বরং এই ধাপটাতে যেটা হয় এই যে NADH2 এটাতে পরিণত হয়। তার মানে এটা অবাধ শ্বসনে খরচ হয়ে যায়। তাহলে অবাধ শ্বসনটা দেখেন কমপ্লিটলি যদি আপনি দেখেন যে পুরো অবাধ শ্বসন শেষে আমরা লাস্ট মোমেন্ট পর্যন্ত 2টা ATP পাবো, কারণ এই ধাপে তো কোনো ATP তৈরি হয় না, খরচ হয় না, উল্টা এইটা গিয়ে খরচ হয়, তাই না? যখন আমরা অবাধ শ্বসন দেখবো তখন 36-38 নিয়ে একটু কনফিউশন হবে, মানে অনেক ATP, বাট এই ধাপটাতে অবাধ শোষণে মাত্র 2টা ATP। তাহলে প্রশ্ন হলো এটা যে অতিরিক্ত তৈরি করলাম এটা কোথায় গেল? এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণের ফলে যে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে তখন খরচ হয়ে যায়। কারণ কোনো কিছু আপনি তৈরি করবেন তার ফেট কি হবে এটা আপনাকে নির্ধারণ করে দিতে হবে। যদি না করে দিতে পারেন পরের ধাপটা কিন্তু ঘটবে না। আপনি যদি এই জিনিসটা এখানে খরচ না করতে পারতেন পরের ধাপটা ঘটতো না। কেমিক্যাল রিঅ্যাকশনগুলো এরকম, তারা জানে ভবিষ্যৎ, তাই না? সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনাকে এখন আমি প্রশ্ন করব, আপনি মনে মনে উত্তরগুলো দেন, দেখবেন পারবেন। অবাধ শ্বসনে সর্বশেষে কয়টা ATP আমরা পেয়ে গেলাম? 2টা। অবাধ শ্বসনের ক্ষেত্রে বলেন আর সবাধ শ্বসনের ক্ষেত্রে বলেন, গ্লাইকোলাইসিসে আমরা কয়টা ATP পাই? ওই 2টা, মানে নেট ATP। যদি কখনো এভাবে বলে গ্লাইকোলাইসিসে কয়টা ATP উৎপন্ন হয়, তাহলে বলবেন 4টা। ওকে, তাহলে বলবেন 4টা। এগুলো কিন্তু ATP কাউন্টের ভেতরে থাকে না, বাট পুরো যখন আমরা সবাধ শ্বসন পড়ি তখন গিয়ে কিন্তু আমরা এগুলা ATP তৈরি করি বলে এগুলো কাউন্টে চলে আসে। তো ব্যাপারটা খুবই কমপ্লিকেটেড। আপনি যখন একটার পর একটা ভিডিও দেখে শেষ করবেন এই চ্যাপ্টারটা আপনার কাছে খুব সহজ মনে হবে। আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি ATP কাউন্টিংটা কিভাবে করে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।